তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই বছরে মানে এই লোকটাকে নিয়ে যদি না লাস্টে বছরের শেষে না কথা বলি, তাহলে এই বছর ভিডিও করাটাই সত্যি কথা বলতে গেলে বেকার হয়ে যাবে। কারণ বাকিরা একদিকে আর একটা লোক একদিকে, মানে রীতিমতো বাঘ সিংহ ডাইনোসর আপনি যা ইচ্ছে বলতে পারেন, কারণ এই লোকটা কাঁপিয়ে রেখে দিয়েছে। তার নাম হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি কিং খান, এসআরকে। এবং এসআরকে মানে অনেকগুলো এসআরকে নাম রয়েছে, কিং খান, বেতাজ বাদশাহ, বলিউড গ্লোবাল স্টার, এই ধরনের অনেক অনেক নাম এসআরকে ছিল। ছিল কথাটা উচ্চারণ করছি কিন্তু আমি 2022 অব্দি। এই টাইম অব্দি এসআরকে কে এই সমস্ত ট্যাগগুলো থেকে ক্রমশ সরিয়ে দেওয়া হচ্ছিল। মিডিয়া ফিডিয়াও এরমভাবে খবর আনছিল যে এখন বেতাজ বাদশাহ অন্যজন হয়ে উঠেছে, এসআরকে আর নিজের মানে গদি ক্রমশ হারাচ্ছে, এরকম একটা বিভিন্ন রকম জিনিস শুরু হয়ে যায়। তো তারপর তো নানা রকম বিতর্ক ছিলই। 2018 থেকে 21-এর মধ্যে অনেক অনেক বিতর্ক হয়েছে। নিজের ছেলের ড্রাগ কেস, এছাড়া আরও অনেক অনেক কেস হয়ে পুরো এসআরকে মানে রেপুটেশন নষ্ট হয়ে গেছিলো। তো সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মানে নিজের কামব্যাক শুধু নয়, গোটা বলিউডকে পুরোপুরি খাদের হাত থেকে ফিরিয়ে কে এনেছে সেটার নাম হচ্ছে এসআরকে। আমরা যদি দেখি 2022 অব্দিও বলিউডের বক্স অফিসের রেঞ্জ কত ছিল। ডোমেস্টিক বক্স অফিসে ছিল হচ্ছে মোটামুটি 350 থেকে 400 কোটি এই রেঞ্জ হতো। আর ওভারসিজের বক্স অফিসটা মোটামুটি 700-800 কোটি, বা কোনো কোনো সময় চায়নায় কোনো সিনেমা রিলিজ করলে রেকর্ড ব্রেকিং কালেকশন করতো। এটা দাঙ্গাল করেছিল। দাঙ্গাল বাদে কোনো ভারতীয় সিনেমার ওভারসিজের রেকর্ড ব্রেকিং বক্স অফিস বা ডোমেস্টিক একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস এগুলো হতো না। এবং সালমান খানেরও বক্স অফিসের রেঞ্জ ছিল ওই 300 থেকে 350 কোটি, আমির খানেরও তাই। এবং এটাকেই সেই সময় মানে ট্রেডমার্ক ধরা হতো। কিন্তু এই বছর শাহরুখ খান এসে সেই ট্রেডমার্কটাকে 350 যে ট্রেডমার্কটা যেটা ছিল সেটাকে কোথায় নিয়ে গেছেন ডোমেস্টিক বক্স অফিসে হিন্দি সিনেমার জন্য? 650 কোটিতে। এবং সেটা কোন সিনেমা করে দেখিয়েছে? জওয়ান। মানে এই যে এত প্রশ্ন যে এসআরকে আর বাপ নেই, সালমান খান কোনো কোনো সময় নাম এসছে যে বাপ হয়ে গেছে, কোনো কোনো সময় আমির খানের নাম এসছে, কোনো কোনো সময় অক্ষয় কুমারের নামও চলে এসছে। কিন্তু এই সমস্ত কিছুর ভিড়ে এটা বারবার বলা হচ্ছিল যে এসআরকে মানে অ্যাকশন সিনেমা করে হিট দেওয়া বা ওর মধ্যে সেই মাসি অ্যাপিল নেই যেটার মাধ্যমে এত এত দর্শক টানতে পারবে। তো সেই সব কিছুর জবাব কিন্তু এই বছর এসআরকে দিয়ে দিয়েছে, একটা নয় দুটো সিনেমা দিয়ে। প্রথমটা হচ্ছে পাঠান। পাঠানটা আমি তাও বক্স অফিস দিক থেকে আমি বলবো যে অনেক এগিয়ে থাকলেও আমি সেটাকে সেকেন্ড ডেকে রাখছি। তার কারণ হচ্ছে ওটার মধ্যে স্পাই ইউনিভার্স ছিল, ওটার মধ্যে শাহরুখ খানের 4 বছরের একটা কামব্যাক ছিল। তবে হ্যাঁ, একটা ব্যাপার কি, আমি যবে থেকে চ্যানেল খুলেছি, আমার চ্যানেলে প্রথম আমি এসআরকে নিয়ে রিভিউ শুরু করে পাঠান দিয়ে। তার আগে তো বলিউডের অনেক অনেক নিয়ে কথা বলতাম। আমার চ্যানেলে যে বলিউডের ভিডিওতে যে এত রিচ যে বেড়েছে, আগে আমার বাংলা সিনেমার ভিডিওতেই বেসিক্যালি রিচটা হতো, হিন্দি সিনেমার ক্ষেত্রে একটু কম হতো। কিন্তু আজকে যে হিন্দি সিনেমার ভিডিওতে একটা যে মিনিমাম ভিউজ আমার হয়, যেটুকু হয় যতটুকু হয় তাতে আমি খুবই খুশি, কারণ আগে এতটুকু হতো না। এটা কিন্তু হয়েছে ভাই কিং খানের জন্য। কিং খানের যে হিউজ ক্রেজ কতটা সেটা পাঠান যখন মুক্তি পায় আমি দেখি, মানে ক্রেজ অন্য লেভেলের। আমি প্রথমবার ভোর 7টার শো দেখতে যাই তখন, আমার এখনো মনে আছে পিভিআর আপনিতে ভোর 7টার শো প্রথমবার এত ভোরে সিনেমা দেখতে যাই, জানি কটার লোক হবে, গিয়ে দেখি ওটা হাউসফুল হয়ে গেছে। অত সকালে আমাদের এখানে সেলিব্রেশন আমি খুব একটা দেখিনি। তারপর তো জওয়ানের সময় দেখলাম ভোর 5টার শো পর্যন্ত হাউসফুল। তো আস্তে আস্তে মেসারকে এরাটা মানে বুঝতে শুরু করলাম। এখন ডাঙ্কি এটা হয়তো সেই লেভেলের বিজনেস করছে না, মোটামুটি একটা রেঞ্জে যাচ্ছে, হয়তো লাইফ টাইম হয়তো 300 কোটি হয়তো হলেও হতে পারে, বা 260-70 কোটি হয়তো হবে। তো এটাকে অনেকে খারাপ চোখে দেখছে বা ছোট করে দেখছে। তার কারণ হচ্ছে এসআরকে রেঞ্জটাই তো নিয়ে গেছে 650 কোটির রেঞ্জে, সেখানে যদি 280 কোটি মনে হচ্ছে এটা আর কি ভাই। ওই লজিকে যেন মনে হচ্ছে সালমান খানের যে সিনেমাগুলো এতদিন যে কালেকশনগুলো করেছে নেহাতি শিশু, যে লেভেলটা এসআরকে তৈরি করতে পেরেছে। তো আসলি মে এসআরকে কতটা ফ্যান ফলোয়িং, আসলি মে এসআরকে ক্রেজটা কতটা, সেটা কিন্তু এসআরকে এই বছর বুঝিয়েছে। মুখে নয়, কাজে কিন্তু করে দেখিয়েছে। এবং ডাঙ্কিও যে বিজনেসটা করছে, কোনো সোশ্যাল ড্রামা কিন্তু বলিউড আফটার কোভিড বিজনেস করতে কিন্তু পারেনি এই রেঞ্জে, যে রেঞ্জটা ডাঙ্কি করে দেখিয়েছে। আমি তো বারবার বলেছি, এখনো বলছি, ডাঙ্কিতে কোনো অন্য হিরো থাকলে যদি এরকম একটা ক্লাসের মুখোমুখি হতো তাহলে হয়তো এই বিজনেস হতোই না, 100-150 কোটিতে হয়তো থেমে যেত। সেখানে এখনো 31 বা 1 ডিসেম্বর আসার আগেই প্রায় 200 কোটির কাছাকাছি যে বিজনেসটা, ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 400 কোটির কাছাকাছি যে বিজনেসটা, কিন্তু এসআরকে বলেই এই বছর সম্ভব হয়েছে। এবং একটা ট্রেডমার্ক শুধু এসআরকে যে করে দেখিয়ে দিল যে 650 কোটি, তা কিন্তু নয়। এমন এমন কিছু রেকর্ড এই বছর গড়েছে, যেমন প্রত্যেকেই প্রত্যেক বছর একটা করে রেকর্ড করে, পরের বছর নিজে নয়তো সেই রেকর্ড ভাঙে বা অন্য কেউ ভেঙে দেয়, এটাই হয়ে এসছে বলিউডে। কিন্তু এবার এসআরকে যে রেকর্ডটা ক্রিয়েট করে দেখিয়েছে, আমার তো মনে হয় না আগামী 10 বছর কেউই এই রেকর্ড ভাঙতে পারবে বলে, কারণ সেটা অবিশ্বাস্য। 3টে সিনেমা মিলে এসআরকে টোটাল বক্স অফিস গিয়ে দাঁড়িয়েছে 2500 কোটিতে, 2500 কোটিতে। সেখানে জওয়ান মোটামুটি হচ্ছে প্রায় হাজার কোটির মতো, মানে যেটা করে করতে পেরেছিল 1050 কোটি। জওয়ান সেখানে করে দেখিয়েছে 1160 কোটির মতো সামথিং। এবং ডাঙ্কি অলরেডি 400 কোটি কালেকশন করেছে। তো 2500 করোড় প্লাস বিজনেস অলরেডি শাহরুখ খানের 3টে সিনেমা এক বছরে করে দেখিয়েছে। একটা বছরে 2টো অল টাইম ব্লকবাস্টারের রেকর্ড হয়েছে পাঠান জওয়ানের মাধ্যমে, আর একটা অলরেডি মানে সুপারহিট পেরিয়ে গিয়ে হয়তো ব্লকবাস্টারের দিকে হয়তো এগোচ্ছে, কারণ বাজেট 200 কোটির মধ্যে। সেটা তো শিওর শট এমনি পেরিয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 350 করোড় মানে হয়ে।
তো এই যে রেকর্ডটা এটা ভাই কে ভাঙবে এখন? কারণ এটা তো অদ্ভুত লেভেলের ট্রেডমার্ক। এটা এসআরকে নিজে আর ভাঙতে পারবে কিনা মানে সেটা ব্যাপার। আর জাওয়ান যে বিজনেসটা করেছে সেটা মানে মানে কি বলবো অবিশ্বাস্য ব্যাপার। জওয়ানের পর একমাত্র এই রেঞ্জে কালেকশন একটা সিনেমাই করতে পেরেছে সেটা হচ্ছে অ্যানিমেল। আমার একমাত্র মনে হয় যে জওয়ানের রেকর্ড যদি কেউ এই বছর ভাঙতে পারতো সেটা হচ্ছে অ্যানিমেল। যদি জওয়ানের মতো টাইমটা পেতো, জাস্ট টাইমটা পায়নি বলে আর ডাঙ্কি সালার এসে গেল বলে জওয়ানের রেকর্ডটা একটুর জন্য কিন্তু বেঁচে গেছে। তো এসআরকে বাদে এই বছরটা যদি কারোর নাম করতে হয় তাহলে সেটা অবশ্যই রণবীর কাপুর আর একটা হচ্ছে সানি দেওয়াল। যদিও সানি দেওয়ালের নামে চলেছে কতটা সেটা সানি দেওয়ালের আপকামিং সিনেমা হলে কিন্তু বোঝা যাবে, কারণ গদার একটা অন্য হাইপে কিন্তু চলেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই বছর যদি কারোর বলতে হয় তাহলে অবশ্যই দুজনের, এসআরকে এবং রণবীর কাপুরের। তবে এসআরকে অনেকটা বেশি, কারণ এসআরকে ব্যাক টু ব্যাক, কারণ পরপর রেঞ্জে এতগুলো সিনেমা আনলে কি হয় হিরোর প্রতি সিনেমার সেই ক্রেস্ট একটু হলেও কমে যায়, কিন্তু এসআরকে এই তিনটে সিনেমা এই বছর আনলো এবং তিনটেরই বিজনেস জাস্ট দেখুন, এবং যে ট্রেডমার্কটা সেট করে দিয়েছে হ্যাট্রিক রীতিমতো, এবং তিনটে সিনেমার বক্স অফিস টোটাল 2500 করোড় এক বছরে। তো এই রেকর্ড আমার তো মনে হয় না কেউ ভাঙতে পারে বলে। এটা আজ অব্দি কোনো ইন্ডিয়ান হিরো করে দেখিয়েছে কিনা, শুধুমাত্র বলিউড বাদ দিচ্ছি, সাউথ যেটাকে নিয়ে মাতামাতি হয়, সেই সাউথকে কিন্তু বলিউডে রীতিমতো চুপ করে দিয়েছে কিন্তু শাহরুখ খান। 2018-18 টাইম থেকে শুধুমাত্র সাউথের রমরমা কিন্তু বলিউডে এসে দাঁড়িয়েছিল। ওই জিনিসটাকে জাস্ট এই বছর জাস্ট এক পাশে সরিয়ে দিয়ে সাউথের সিনেমা উঠে দাঁড়াতেই পারেনি। এসআরকে এমন ট্রেডমার্ক সেট করে দিয়েছে। তো যে কারণে এসআরকে কিন্তু মানে বাপ নিগলা নয়, এসআরকে কিন্তু সত্যিই বাপ। এটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত, এবং এটার প্রমাণ করার কোনো আর নেই। এখন 2-3 বছর যদি এসআরকে কোনো ফ্লপও দেয় কিচ্ছু যায় আসবে না। এসআরকে কি সেটা এই বছর এসআরকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। আর কোনো কিছু প্রমাণ করার নেই, কারণ এই রেকর্ড আমার তো মনে হয় অক্ষত থেকে যাবে। কেউ ব্রেক করতে পারবে বলে পরবর্তীকালে আমার মনে হয় না। এসআরকে নিজেও পারবে কিনা সেটা আমার সন্দেহ রয়েছে। সেটা এবার দেখা যাক কি হয়। এবং এত বছরের যে কামব্যাকটা সেটা কোথাও গিয়ে ফুলফিল করেছে। 4 বছরের টোটাল যে কালেকশন হতো তার ডবল কালেকশন এসআরকে 1 বছরে করে দিয়েছে ভাই। এবং এসআরকে স্ক্রিপ্টের ওপর কতটা জোর দিয়েছিল সেটাও আমরা জানি, কারণ এসআরকে একটা টাইম ছিল 2018 অব্দি এসআরকে যে সিনেমাই করছিল স্ক্রিপ্টে একদম গুরুত্ব দিত না, নিজের মতো করে স্ক্রিপ্ট যা ইচ্ছা করে সিনেমা বানিয়ে দিত। কিন্তু এই তিনটে সিনেমার ক্ষেত্রে এসআরকে প্রায় 3 বছরের টাইম নিয়েছিল। 2018 থেকে 21 অব্দি এসআরকে ভেবেছিল যে এই সিনেমাগুলো আমি করবো কিনা, তারপর ফাইনালাইজ হয়, তারপর আসে। তো আমার মনে হয় 2024-এও এসআরকে কিছু আসবে না, 2025-এ হয়তো কিছু আসতে পারে, এবং সেটার জন্য এসআরকে অলরেডি এখন থেকে ভাবা শুরু করে দিয়েছে নানা রকম। তো দেখা যাক কি হয়, মানে এটাই বলার ছিল। এই বছরে যদি এসআরকে নিয়ে একটা সিঙ্গেল ভিডিও করতাম এটা মানে অধুরা থেকে যেত, কারণ এই বছরটা অবশ্যই এসআরকের, এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার।